শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার চতুর্থ পর্ব। বেশ কিছুদিন ধরে সুমনকে দেখা যাচ্ছে না, ব্যাপারটা কি বলতো? চন্দনের হাত থেকে জ্বলন্ত সিগারেটটা নিয়ে মণিও একটা লম্বা টান দিয়ে বলে, আমিও তার কথাই ভাবছি। কোনো অসুখ বিসুখ করলো না তো? চল আজ সন্ধেবেলা তার বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি। নুমান অস্থির হয়ে বলে, সুমনের খোঁজ পরে নিবি, এখন আমাদের খোঁজ নেওয়া হবে। আব্বু এদিকেই আসছেন। ইয়া আল্লাহ, আজ মনে হয় ধরা পড়েই যাব। মণি হাতের সিগারেটটা তাড়াতাড়ি ফেলে ওটাকে জুতো দিয়ে নিভিয়ে বলে, তোরা কেউ কথা বলবি না, যা বলার আমি বলবো। হারিস সাহেব চিন্তিত ভঙ্গিতে বলেন, ভর দুপুরবেলা তোমরা এখানে কি করছো? মণি বলে, মানে চাচা, কলেজ থেকে আসতে আসতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই গাছতলায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছি। হারিস সাহেব মুচকি হেসে বলেন, ভালো, প্রকৃতির কাছাকাছি থাকা খুব ভালো, কিন্তু 1 কিলোমিটার পথ হেঁটেই তোমরা ক্লান্ত হয়ে পড়ছ, এটা তো ভালো লক্ষণ নয়। এখন তোমাদের উঠতি বয়স, এই বয়সে শরীর হবে ইস্পাতের মতো। তোমাদের বয়সে আমি ফজরের নামাজ পড়েই খেতে চলে যেতাম, রোদে পুড়তাম, বৃষ্টিতে ভিজতাম, সারাদিন কত কাজ করতে হতো, মাইলের পর মাইল হাঁটতে হতো। লেখাপড়ার সময় আবার লেখাপড়াও করেছি, গ্রামের পালোয়ানদের সাথে কুস্তিও খেলেছি। আল্লাহর রহমতে শরীরে কোনো ক্লান্তি আসেনি। এত সব কিছু কেন করতে পেরেছি জানো? কেন চাচা? কারণ আমরা কোনোদিনও কোনো বাজে জিনিস স্পর্শ করিনি, শরীরের ক্ষতি হয় এমন কোনো জিনিস খাইনি। বুঝতে পেরেছ চন্দন? চন্দন থতমত খেয়ে বলে, বুঝতে পেরেছি চাচা, আমরাও কোনো খারাপ জিনিস খাই না। আমি তো বলিনি তোমরা খারাপ জিনিস খাও, আমি কথার কথা বললাম। আসলে তোমাদের মতো বড় বড় স্কুল কলেজে না পড়লেও আমরা ঠিক জানতাম স্বাস্থ্যই সম্পদ। প্রসঙ্গ পাল্টাবার জন্য মণি বলে, চাচা, আপনি এখন এখানে বাড়ি যাননি? বাড়িতেই যাচ্ছিলাম, তোমাদেরকে দেখে ভাবলাম তোমাদের সাথে একটু গল্পগুজব করা যাক। আমি কি তোমাদেরকে ডিস্টার্ব করলাম? না না চাচা, ডিস্টার্ব করবেন কেন? আপনার কথা শুনতে আমাদের ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে। আমার কথা তোমাদের কতটা ভালো লাগছে জানি না, তবে মুরব্বীরা সবসময় ভালোর জন্যই বলে। যারা গুরুজন কিংবা মুরব্বীদের কথা মতো চলে তাদের জীবনে কোনো কষ্ট হয় না। আচ্ছা, এবার আমি চলি, খুব খিদে পেয়েছে। তোমরাও নিশ্চয়? হ্যাঁ চাচা, আমরাও আসছি। আপনি এগোন, আমরাও আসছি। হারিস সাহেব চলে যাওয়া মাত্রই মণি চন্দনকে ধমকের সুরে বলে, মুখ বন্ধ রাখতে বলেছিলাম না? আমি কি করব? উনি জিজ্ঞেস করলেন তাই বললাম। যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিবি, বাড়তি কথা বলতে যাস কেন? তোর কথার ঢং শুনলেই বোঝা যায় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। নুমান বলে, আমি আগামী 1 সপ্তাহ পর্যন্ত আর একটাও সিগারেট খাবো না। মণি শান্ত স্বরে বলে, নুমান, গত বৃহস্পতিবারেও তুই এই একই কথা বলেছিলি, তাই না রে? আর আজ সোমবার। 3 বন্ধু হো হো করে হেসে ওঠে। সুমিত্রা দেবী ছেলের চিন্তায় উদ্বিগ্ন। মাসখানেক ধরেই ওর রকম সকম আমার খুব একটা ভালো ঠেকছে না। 7 সকালে বেরিয়ে যায়, রাতে দেরি করে বাড়ি ফিরে। নাওয়া খাওয়ারও কোনো ঠিক নেই। কোনো দিন দুপুরবেলা খেতেও আসে না। কোথায় যায়, কি যে করে! তোমাদের মেসোমশাই চলে যাওয়ার 6 মাসের মাথায় সুমনটা পড়া ছেড়ে দিল। অবশ্য আমিও আর জোর করিনি,
ভেবেছিলাম একটা কাজকর্ম করবে, সংসারের হাল ধরবে, কিন্তু সে তো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার কথা নাই বা ভাবল, তার দিদিটার জন্যও কি একটু মায়া হয় না? মেয়েটা সারাদিন মুখে রক্ত তুলে ওই কটা টিউশন পড়াচ্ছে বলেই উনুনে হাঁড়ি চড়ে। এখন কি আমি তাকে আইবুড়ো করে ঘরে বসিয়ে রাখবো? আচ্ছা বাবারা, আমার ছেলেটা কোনো খারাপ সঙ্গে পড়ল না তো? মণি বলে, আপনি চিন্তা করবেন না মাসিমা, আমরা দেখছি। তাই বরং দেখো বাবারা, আমার মন কুডাকছে। 3 দিন পর এক সকালে নুমান হাঁপাতে হাঁপাতে মণির বাড়িতে আসে। মণির বরদা সুপ্রিয়বাবু তখন বসার ঘরেই ছিলেন। তিনি খবরের কাগজে চোখ রেখেই বলেন, কি ব্যাপার নুমান, এত সকাল সকাল তুমি এখানে, আর এভাবে হাঁপাচ্ছ কেন? নুমান বলে, একটা নোট খুঁজে পাচ্ছি না বরদা, মণির কাছে আছে কিনা দেখার জন্য এসেছি। নোট? কিসের নোট? নুমান একটু ভ্যাবাচ্যাকা খায়, বলে, গত সপ্তাহে স্যার ক্লাসে মাইক্রো ইকোনমিক্সের উপর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখিয়েছিলেন। যে খাতাটায় পয়েন্টসগুলো লিখেছিলাম সেই খাতাটা এখন খুঁজে পাচ্ছি না। মণির বরদা নুমানের দিকে কঠিন চোখে তাকিয়ে আছেন। নুমান? জি বরদা। তোমরা এত ইরেসপন্সিবল কেন বলো তো? তুমি খাতা খুঁজে পাচ্ছ না, মণি বই খুঁজে পায় না। জীবনে কিছু একটা করতে হলে যে সিনসিয়ার হতে হয় সেটা কি তোমরা বোঝো? যাও গিয়ে দেখো এখন তোমার বন্ধু ঘুম থেকে উঠেছে কিনা। উনি তো আবার রাত জাগা পাখি। মিনিট 10 পর মণি নুমানকে নিয়ে তার নিজের ঘর থেকে বেরিয়ে আসে। সুপ্রিয়বাবু আবারও খবরের কাগজে মুখ গুজেই বলেন, খাতাটা পাওয়া গেল নুমান? মণি বলে, ওর মনে নেই বরদা, খাতাটা ও চন্দনকে দিয়েছিল। সেদিন চন্দন ক্লাসে অ্যাবসেন্ট ছিল তো, তাই। সুপ্রিয়বাবুর ভুরু কুঁচকে আছে। চমৎকার, খাতা দিয়েছ একজনকে, খুঁজতে এসেছ আর জায়গায়। তা আজকের দিনটা নিশ্চয়ই খাতা উদ্ধার অভিযানে কেটে যাবে। নুমান বলে, না বরদা, আমরা এক্ষুনি চন্দনের কাছ থেকে খাতাটা নিয়েই সোজা কলেজে চলে যাব। আই সি, তা খাতা উদ্ধার না হওয়া পর্যন্ত উপবাস থাকার সিদ্ধান্ত নিয়েছ বুঝি? মণি বলে, না না বরদা, আমরা ব্রেকফাস্ট করতেই যাচ্ছিলাম, ভাত খেয়ে বেরোবো। চন্দন মণির বাড়ির বাইরেই হাঁটাহাঁটি করছিল। নুমান আর মণিকে আসতে দেখে সে এগিয়ে এসে বলে, সে আধ ঘন্টা ধরে তোদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। নুমান, এবার তুই বলবি তোর জরুরি কথাটা কি? নুমান বলে, বলবো, সে কথাটা বলার জন্যই তো সকাল সকাল আমাদের বাড়ির সবার কাছে এতগুলো মিথ্যে কথা বললাম। হে আল্লাহ পাক, তুমি আমার অপরাধ ক্ষমা করো। কিন্তু এখান থেকে চল, এখানে আমাদের 3 জনকে কেউ একসঙ্গে দেখে নিলেই আবার সেই প্রশ্ন উত্তরের খেলা শুরু হয়ে যাবে, আর আমরা ক্লিন বোল্ড হয়ে যাব। কলেজ গ্রাউন্ডে বসে নুমান বলে, সুমন বিপদে আছে। মণি বলে, বিপদ মানে? নুমান বলে, গত রাতে আমি খালাকে ট্রেনে তুলে দিতে স্টেশনে গিয়েছিলাম। ট্রেন লেট ছিল। প্রায় 11টা নাগাদ বাড়ি ফেরার সময় দেখি সুমন স্টেশনের পিছন দিকে ওই নির্জন জায়গাটায় কয়েকজন ছেলেদের সাথে তর্কাতর্কি করছে। ওদের মধ্যে টাকা পয়সা নিয়ে কিছু একটা কথা হচ্ছিল। লোডশেডিংয়ের জন্য সব কটাকে চিনতে না পারলেও করিমকে আমি ঠিক চিনেছি। চন্দন আঁতকে উঠে বলে, করিম মানে ওই ট্যাবলেট বিক্রি করা ছেলেটা? হ্যাঁ সেই। কিন্তু সুমন ওর সাথে কি করছিল? সেই কথাটা জানার জন্যই আমি এগিয়ে যাওয়া মাত্রই ছেলেগুলো আস্তে আস্তে কেটে পড়ে। সুমনকে বললাম, চল একসাথে বাড়ি ফিরি। ভেবেছিলাম পেট থেকে কথা বের করব, কিন্তু তার স্টেশনে কিছু দরকারি কাজ আছে বলে সেও উল্টো পথে হাঁটা ধরে। সুমন আমাকে 7-5 বোঝাবার চেষ্টা করলেও তার চোখ অন্য কথা বলছিল। চন্দন বলে, এবার আমরা কি করব? মণি বলে, আমাদের সুমনের সাথে কথা বলতে হবে, চল। নুমান জিজ্ঞেস করে, কোথায় যাব? কোথায় আর, সুমনের বাড়িতে। চন্দন বলে, কিন্তু মাসিমা যে বললেন ও সকাল সকাল বেরিয়ে পড়ে, ওকে কি এখন বাড়িতে পাওয়া যাবে? মণি একটু বিরক্ত হয়ে বলে, হয়তো যাবে হয়তো যাবে না,
কিন্তু তাই বলে তো এখানে বসে হাত কামড়াতে পারবো না। প্রথমে বাড়িতে খোঁজ নেব, না পাওয়া গেলে প্রয়োজনে সারা শহর তন্ন তন্ন করে দেখব। ভাগ্যক্রমে সেদিন সুমন বাড়িতেই ছিল। সুমনকে দেখে চন্দন বলে, তোর চেহারা ছবির একই অবস্থা হয়েছে, কি করছিস তুই? মণি বলে, দেখ সুমন, আশা করি তুই ভালো করেই বুঝতে পেরেছিস আমরা এখানে কেন এসেছি। এবার কোনো রকম ভনিতা না করে আমাদেরকে খুলে বল ঘটনাটা কি। গত রাতে ওই ছেলেগুলোর সাথে তুই কি করছিলি? সুমন যা বলে তার সারমর্ম এই যে অনেক চেষ্টা করার পরও একটা চাকরি না পাওয়ার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। আর ঠিক তখনই করিমের সাথে তার দেখা হয়। গত 2 মাস ধরে করিমের কাছ থেকে সে কিছু নেশাজাতীয় দ্রব্য কিনে খাচ্ছে। শুরুর দিকে নগদ কিছুটা টাকা দিলেও এখন করিম তার কাছে প্রায় 6,000 টাকা পায়। আজ রাত 9টার মধ্যে টাকাটা শোধ করতে না পারলে করিম তার দলবল নিয়ে সুমনের বাড়িতে চলে আসবে। সুমনের সব কথা শুনে চন্দন জিজ্ঞেস করে, এখন তুই কি করবি? সুমন বলে, জানি না, ভাবছি আজ দুপুরের ট্রেনে কিছুদিনের জন্য শহরের বাইরে কোথাও একটা চলে যাব। মণি বলে, মানে পালিয়ে যাবি? বেশ, তুই পালিয়ে যাওয়ার পর মাসিমা আর দিদির কি হবে? ওদের দিকটা একবার ভেবে দেখেছিস? সুমন উত্তেজিত হয়ে বলে, আর না হলে আমি কি করব? মণি একটু ভেবে নিয়ে বলে, আজ রাতে ছেলেগুলোর সাথে দেখা করবি, আমরাও তোর সঙ্গে থাকব। আমরা দেখি কিছুটা টাকা ম্যানেজ করা যায় কিনা। সুমন বলে, তোরা এই ঝামেলার মধ্যে জড়াস না, ওরা খুব খারাপ মানুষ, ওরা পারে না এমন কোনো কাজ নেই। মণি বলে, এই কথাটা যদি তুই আগেই বুঝতিস তাহলে আজ এই সমস্যাটাই হতো না। এখন যখন সমস্যা হয়ে গেছে তখন সবাই মিলে এর একটা সমাধান বের করতে হবে। তুই আজ সারাদিন বাড়িতেই থাকবি, সন্ধেবেলা আমরা একসঙ্গে বেরোবো। সুমনের ঘর থেকে বেরিয়েই চন্দন বলে, আমরাও সুমনের সাথে যাব সেটা বুঝলাম, কিন্তু টাকা আসবে কোথার থেকে? মণি বলে, দেখ, পুজোর সময়, ঈদের সময় আমরা হাত খরচের জন্য কিছু টাকা পাই। আমি জানি আমাদের 3 জনের জমানো টাকা এক করেও সবটা হবে না। যেটুকু হবে সেটা এখন দিয়ে দেব, আর বাকিটা কথা বলে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। রাত প্রায় 8:30। 4 জন পুরনো হাসপাতালের পেছন দিকের রাস্তাটার উপর দাঁড়িয়ে আছে। করিম সুমনকে এখানে দেখা করার কথাই বলেছে। মণি, নুমান আর চন্দনের জমানো টাকা এক করে 1100 টাকার ব্যবস্থা হয়েছে। এই মুহূর্তে টাকাটা মণির পকেটে। সন্ধ্যের পর এদিকে খুব একটা কেউ যাতায়াত করে না। জায়গাটা নাকি খারাপ। কথিত আছে এখানে অশরীরী আত্মারা ঘোরাফেরা করে। রাত বাড়লেই কী সব অদ্ভুত আওয়াজ শোনা যায়। নুমান বলে, সুমন, ওই হারামজাদাটা তোকে এই ভুতুরে জায়গায় ডেকেছে কেন বলতো? আমার তো মনে হয় ভূতেদের সাথে তার বেশ একটা ভাব আছে। কে জানে জিন টিন পালে কিনা। ধরে নে তুই টাকা দিতে পারলি না, আর করিমের হুকুমে তার কোনো খেদমতগার জিন তোকে টপ করে গিলে ফেলল। মণি বলে, নোমান, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে আমরা এখানে পিকনিক করতে এসেছি। নুমান বলে, হুম, আমার তো মনে হচ্ছে আমরা এখানে হরর ফিল্মের শুটিং করতে এসেছি, শুধু একটা ক্যামেরার অভাব। এই, আমার মাথায় ফিল্মের নামও চলে এসেছে, ভূতের ডেরায় 4 বন্ধু। কেমন হয়? চন্দন বলে, অতি উত্তম। ফিল্মের প্রথম সিন, তেঁতুল গাছটার থেকে একটা মুন্ডুকাটা মানুষ নুমানের ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। মণি বলে, এই তোরা দাঁড়াতো, একটা বাইক আসার সাউন্ড শুনতে পাচ্ছিস? মনে হয় এদিকেই আসছে। তীব্র গতিতে ছুটে আসা একটা বাইক 4 জনের সামনে এসে ব্রেক কষে। চালক করিম, পেছনে আরেকজন ছেলে বসে আছে। একটু দূরেই আরেকটা বাইক এসে থামে। সেখানে চালক ছাড়াও আরও 2 জন আরোহী। করিম 4 জনকে একবার দেখে নিয়ে সুমনের দিকে তাকিয়ে বলে, হুসব বস, তুই দেখি বডিগার্ড নিয়ে এসছিস। তামা টাকা রেখে দেবে, তুই না তোর বডিগার্ড? মণি 2 পা এগিয়ে এসে বলে, আমরা টাকা এনেছি, কিন্তু এতটা টাকা তো একদিনের মধ্যে জোগাড় করা সম্ভব নয়, তাই। করিম মণিকে থামিয়ে দিয়ে বলে,
ওই, একদম ধানাই পানাই করবি না। আমার পুরোটা টাকা এক্ষুনি চাই। মণি আবারও বলে, কথাটা শোন, এখন 1100 টাকা দিচ্ছি, আর বাকিটা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবি। করিম দাঁত মুখ খিচে বলে, পুরো টাকা? আর একটাও কথা নয়। আমিও জানি কি করে টাকা বের করতে হয়। বলেই সে বাইক থেকে নেমে এসে সুমনের গলা টিপে ধরে। তার ইঙ্গিতে অন্যান্য ছেলেগুলোও সামনের দিকে চলে আসে। মণি চেঁচিয়ে বলে, ওকে ছেড়ে দে। আমি 1100 টাকা ক্যাশ দিচ্ছি, আর এই ঘড়িটাও দিচ্ছি। এটার দাম 5000 থেকেও বেশি। বলেই সে হাতের ঘড়িটা খুলতে থাকে। সুমন বলে, তুই কি করছিস মণি? মণি বলে, তুই চুপ কর। ঘড়িটা করিমের দিকে এগিয়ে দিয়ে সে বলে, ভালো করে দেখে নে, মেড ইন ইউকে। এইরকম ঘড়ি তুই কোনোদিনও চোখেও দেখিসনি। ঘড়িটা হাতে নিয়ে করিমের চোখ চকচক করে ওঠে। চলো, জিনিসটা খাসা। তুই দেখছি খুব মালদার পার্টি। তারপর সুমনের দিকে তাকিয়ে সে বলে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে আমার কাছে আসার আগে পকেট ফুল করে আসবি, আর না হলে এই তোরা চল। বলেই করিম এবং অন্যান্য ছেলেগুলো বাইক স্টার্ট দিয়ে ধোঁয়া উড়িয়ে সেখান থেকে চলে যায়। চারজন নিশ্চুপ। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সুমন বলে, এটা তুই কি করলি মণি? এই ঘড়িটা তো তোর জন্মদিনের উপহার হিসাবে তোর বড়দি ইংল্যান্ড থেকে পাঠিয়েছিলেন, আর আজ আমার জন্য এত দামি ঘড়িটা তুই করিমকে দিয়ে দিলি। মণি বলে, এছাড়া কোনো রাস্তা ছিল না। আমি যদি ওটা ওকে না দিতাম তাহলে আজ এখানে কিছু একটা ঘটে যেত। আমি ওদের কাছে ছুরি দেখেছি। তুই আর ওসব নিয়ে ভাবিস না, শুধু প্রমিস কর তুই আর ওই বাজে জিনিসগুলো খাবি না, ওদের সাথে মিশবি না। চাকরি না পেলেও একটা বিজনেস করার চেষ্টা করে দেখ না। তোর মামাদের সাথে কথা বলে দেখ, ওনারা নিশ্চয়ই তোকে সাহায্য করবেন। সুমন আবেগিক হয়ে বলে, প্রমিস করছি বন্ধু, আমি কিছু একটা করবই। বলেই সে মণিকে জড়িয়ে ধরে। মণি নুমান আর চন্দনের দিকে তাকিয়ে বলে, তোরা ওখানে দাঁড়িয়েছিস কেন? তোরাও চলে আয়, ভূতের ডেরায় 4 বন্ধুর শেষ দৃশ্যটা কমপ্লিট করি। 1 মাস পর একদিন সন্ধ্যাবেলা সুমন মণি, চন্দন আর নুমানকে ডেকে নিয়ে তার বাড়ির সামনে তৈরি একটা নতুন দোকান দেখিয়ে বলে, আগামী রবিবার থেকে আমি এখানে একটা ছোট্ট চায়ের দোকান খুলছি। মণি, তোর কথা মতো বড় মামার সাথে কথা বলেছিলাম, উনি সব কিছুর ব্যবস্থা করেন। তুই তো জানিস উনার হোটেলের ব্যবসা। আমার দোকানটা ছোট হলেও আমি এর একটা নাম রাখতে চাই, আর নাম রাখবি তুই। মণি অবাক হয়ে বলে, আমি? হ্যাঁ তুই। আমি তোকে দেওয়া কথা রেখেছি, তুই আমার কথা রাখ। আমার দোকানের জন্য একটা ভালো নাম ঠিক করে দে। মণি চারপাশে একবার চোখ বুলিয়ে বলে, তোর দোকানটা ছোট হলেও খুব সুন্দর, একদম টিপটপ। যা, তোর দোকানের নাম হোক টিপটপ চা ঘর। চন্দন বলে, তথাস্তু। নুমান বলে, আমিন। মণি, নুমান আর চন্দন টিপটপ চা ঘরের একেবারের শেষের দিকের কোণার টেবিলটায় বসে আছে। সেই প্রথম দিন থেকে শুরু করে আজ বছর গড়াতে চলেছে। এই 3 জন প্রায় প্রত্যেক দিনই এখানে একবার করে আসে। এখানকার লেবু চা খুব ফেমাস। সুমনের এখন 2 জন স্টাফ থাকলেও সেই শুরুর দিনগুলোর মতোই আজও সে নিজে প্রত্যেকজন কাস্টমারের টেবিলে গিয়ে খোঁজ খবর নেয়। এখনও সে কাস্টমার্সদের সাথেই ব্যস্ত। মণি সুমনকে দেখছে আর ভাবছে, সুমনটা কত বদলে গেছে। একদিন এখানে বসেই রিপনের সাথে কথা হয়েছিল, আর আজ ছেলেটা কোথায় হারিয়ে গেল। মণি কার হারিয়ে যাওয়ার কথা ভাবছে? কি যেন নাম বলল? রিপন। কে সে? নিশ্চয়ই বলবো, তবে আগামী পর্বে। আজকের মতো আসি। ভালো থাকবেন সবাই। টাটা।